মানুষ কেন বিয়ে করে? উত্তরে বলল, শারীরিক প্রয়োজনে, বংশবিস্তারের জন্য এবং শেষ বয়সে যেন সন্তানেরা দেখাশোনা করে। আর সবার মতো আমিও এগুলোকে বিয়ের মূল উদ্দেশ্য বলে জানতাম, কিন্তু বিয়ের পরে জানতে পারলাম বিয়ের মূল উদ্দেশ্যগুলো এগুলো নয়। তাহলে মূল উদ্দেশ্য কি আর কিভাবে সেটা জানতে পারলাম, সেই কথাই আপনাদেরকে আজকে বলবো। বিয়ের আগে সোহানা অধ্যায়দের কাছে জানতে চাইলাম কেমন মেয়ে বিয়ে করলে সুখী হব। বন্ধুরা বলল, চাকুরি করে কিংবা ব্যবসা করে এমন মেয়েরা বউ হিসেবে ভালো হয় না। এক মুরব্বী বললেন, কম কথা বলা মেয়ে বিয়ে করলে সুখী হবে। পাড়ার এক বড় ভাই বললেন, উচ্চস্বরে হাসি এমন মেয়ে বিয়ে করা যাবে না। প্রতিবেশী এক আঙ্কেল বললেন, বাইরে ঘোরাফেরা করা মেয়েরা ভালো সংসারী হয় না। বাবা বললেন, সংসার জীবনে যদি সুখী হতে চাস তাহলে বউকে তর্ক করার সুযোগ দিবি না। স্বামীর সাথে তর্ক করা মেয়েরা ভালো হয় না। চাচা বললেন, যদি দাম্পত্য জীবনে সুখী হতে চাস তবে বউকে টাচ মোবাইল ব্যবহার করতে দিবি না। মনে রাখবি, এই মোবাইল সমস্ত নষ্টের গোড়া। সেজ ফুফি বললেন, বিয়ের পর যদি বউ পড়াশোনা করতে চায় তাহলে অবশ্যই পড়াশোনা করাবি না। পড়াশোনা করলে দেখবি কখনো ক্লাসমেটের সাথে প্রেম করে বসবে। ছোট চাচা বললেন, বউয়ের সাথে হাসাহাসি করবি না, তাহলে দাম থাকবে না। এমনভাবে মিশবি যাতে তোকে ভয় পায়, তাহলে সুখী হতে পারবি। উপরোক্ত জ্ঞানগুলো নিয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে শুরু করলাম। অনার্সে পড়ছে এমন একটা মেয়েকে ভালো লাগলো, কিন্তু সমস্যা হলো মেয়েটা বিউটিশিয়ান, তার একটা পার্লার আছে। সম্বন্ধ যে এনেছে তাকে বললাম, মেয়ে যদি পার্লারের কাজটা ছেড়ে দেয় তাহলে বিয়েতে আপত্তি নেই। পার্লারের ব্যবসা বন্ধ করতে মেয়ে রাজি হলো না, কিন্তু বাবা মায়ের চাপে সে রাজি হয়ে গেল। অতঃপর মেয়েটার সাথে আমার বিয়ে হলো। বিয়ের রাতে মেয়েটাকে ভারী গলায় বললাম, কথা কম বলবে, উচ্চস্বরে হাসবে না, বাইরে ঘোরাফেরা করবে না, অন্যদের সাথে মিশবে না, আর আমার সাথে কখনো তর্কে জড়াবে না। তারপর ওর টাচ মোবাইলটা হাতে নিয়ে বললাম, এই মোবাইল ব্যবহার করা যাবে না, তোমাকে একটা বাটন মোবাইল কিনে দেব। সয় হতভম্ব হয়ে আমার দিকে চেয়ে রইল। তারপর ক্ষীণ গলায় বলল, আমি পড়াশোনা করতে চাই। অবশ্যই না, এখন থেকে সংসার তোমার একমাত্র জায়গা, আর সব বাদ। তারপর থেকে শুরু হলো আমাদের সংসার। ব্যবসা নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, আর বাসায় স্ত্রীর সাথে কথা হয় না বললেই চলে। তার কথা কম হওয়াতে কোনো ঝগড়াও হয় না, আর যেহেতু ঝগড়া হয় না তাহলে বলা যায় আমাদের সংসার সুখের সংসার। মাস চারেক পর আমার স্ত্রী একটা বনসাই গাছ কিনে আনলো। হঠাৎ বনসাই গাছ কেন কিনলো কিছুই বুঝলাম না। তার উপর গাছটা সে বনসাই পদ্ধতিতে যত্ন না নিয়ে অন্য সব গাছের মতো বাগানে রোপণ করলো। ওর কাণ্ড দেখে অবাক হয়ে গেলাম। সে গাছটাকে নিয়মিত যত্ন করতে লাগলো এবং এতে খড় আকৃতির গাছটা ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলো। বছর পেরোনোর আগেই গাছটা ঢালপালা ছাড়িয়ে বিশাল হয়ে গেল। ওকে একদিন জিজ্ঞেস করলাম, সুন্দর বনসাই গাছটাকে তুমি এভাবে নষ্ট করলে কেন? সে শান্ত গলায় বলল, নষ্ট করিনি, বরঞ্চ ওকে বন্দি দশা থেকে মুক্তি দিয়ে ওর জীবন ফিরিয়ে দিয়েছি। আশ্চর্য হয়ে বললাম, মানে? সে বলল, মানুষ তাকে গাছ তার আগা ঢালপালা ছেটে পুটে তাকে বানসই করে তোলে, যা দেখে সবাই মুগ্ধ হয়। কিন্তু এটা করতে গিয়ে তারা গাছের স্বাভাবিক বৃদ্ধিকে আটকে দেয়, যা অন্যায়। অন্যায় কেন? তোমাকে যদি বিকশিত হতে না দিয়ে জোরপূর্বক বন্দি করে ব্রাহ্মণ বানিয়ে রাখা হয় তাহলে কি তোমার সাথে ন্যায় করা হবে? আমি আর কিছু বললাম না। এরপর প্রাণবন্ত গাছটির দিকে তাকিয়ে সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিও এভাবে বিকশিত হতে পারতাম যদি উপযুক্ত পরিবেশ পেতাম। ওর কথা শুনে চমকে উঠলাম এবং তৎক্ষণাৎ বুঝতে পারলাম সে কেন বনসাই গাছ কেটেছিল।
আজ কেন বনসাই গাছটাকে মুক্তি দিয়েছিল। মাথা মোটা বলে দিনের পর দিন গাছটাকে চোখের সামনে দেখেও বুঝতে পারেনি। তারপর সে বলল, আচ্ছা বলো তো, বিয়ের উদ্দেশ্য কি? আমি আমার উদ্দেশ্যগুলোর কথা বললাম। জবাবে সে বলল, শারীরিক প্রয়োজন, সন্তান উৎপাদন, শেষ বয়সে সন্তানের সেবা পাওয়া, এগুলো বিয়ের উদ্দেশ্যের মধ্যে পড়লেও এগুলো কিন্তু আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য তো তাহলে কি? বিয়ের আসল উদ্দেশ্য হলো স্বামী স্ত্রী দুজনের বংশত বিকশিত হওয়া। এজন্য একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে। যদি দুজনের বিকাশ না হয় কিংবা একজনের ভুল আরেকজনের ভুল না ধরিয়ে দেওয়া হয়, তাহলে বুঝতে হবে সংসার সঠিকভাবে চলছে না। এই প্রথম জানলাম বিয়ের মূল উদ্দেশ্য, যা আমাকে আগে কেউ বলেনি। সবাই বলেছে অন্য কথা। এরপর বেড়ে ওঠা গাছটির থেকে তাকালাম, আর গাছটির সৌন্দর্যে স্বাস্থ্যে উচ্ছ্বলে ঝলমল করছে। তখন উপলব্ধি করলাম স্বামী সুখী হতে গিয়ে স্ত্রীর কত শখ আহ্লাদগুলোকে ছেটেপুটে চার দেওয়ালে আবদ্ধ রেখে স্ত্রীদের বনসাই করে তোলে, আর ভাবে এটাই হয়তোবা সৌন্দর্য। আসলে ওটা সৌন্দর্য নয়, ওটা মূলত স্ত্রীর বিকাশকে আটকে দেওয়া, যা আমিও আমার স্ত্রীর সাথে করেছি। এই উপলব্ধির পর আমি বললাম, ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিন পর্যন্ত তোমার বিকাশকে আটকিয়ে রাখার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি। এরপর বললাম, তুমি পড়াশোনা শুরু করো এবং পার্লারের ব্যবসাটাও শুরু করো। তারপর ওর লাগানো গাছটাকে স্পর্শ করে বললাম, এই গাছটির মতো আমরা দুজন পূর্ণ বিকশিত হয়ে উঠব, ঠিক যেভাবে তুমি বললে। মুহূর্তে সে হেসে উঠল। তখন তাকে ওই গাছটির মতোই সুন্দর এবং ঝলমলে লাগলো। আসলে আমরা বিয়ের পরে অনেক স্বামীরা এই আমাদের মতো স্ত্রীদেরকে বনসাইয়ের মতো আটকে রাখতে চায় চার দেওয়ালে। আপনি আপনার বিয়ে করে স্ত্রীকে আপনার মনের মতো করে সাজান না আপনার বাগানে, তাকে একটু সুযোগ দেন, সময় দেন, ভালোবাসেন। একটা মেয়ে খারাপ পথে তখনই যায় যখন তার স্বামীর কাছ থেকে ছিটে ফোটাও ভালোবাসা বা ভরসার জায়গা পায় না। আমি তো আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড আমাকে পরিপূর্ণভাবে সব কিছু দিয়েছে। আমাকে বিকশিত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা সে করেছে, আমাকে সর্বোচ্চ জ্ঞান। আমার বাবা মার কাছে আমি ছিলাম মাত্র 14 বছর। আজকে 32 বছর অধ্যায় আমি এই পর্যন্ত আমার হাজব্যান্ডের কাছে, মানে 14 বছরের দ্বিগুণের চেয়েও বেশি আমার হাজব্যান্ডের কাছে। আমার সর্বোচ্চ সব কিছু আমার পূরণ করেছে আমার হাজব্যান্ড তার সর্বোচ্চ দিয়ে। আপনারাও চেষ্টা করেন, সুখে থাকতে পারবেন। কারণ একটা মেয়ের হাতেই কিন্তু সর্বোচ্চ সুখ থাকে। যে কথায় আছে না, সংসারের সুখ রমণীর হাতে, সেই রমণীটাকে আপনাকেও সুযোগ দিতে হবে। রমণীটাকে এনে শুধু চার দেওয়ালে বন্দি রাখলে কিন্তু সেই সুখ আপনি পাবেন না। ভালো থাকবেন। কথাগুলো গুছিয়ে বলতে পেরেছি নাকি জানি না, তবে ভালো লাগলে অবশ্যই লাভ লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।